ওয়েলকাম টু ইকো পার্ক। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সমগ্র ইকো পার্কে কত রকম অ্যাক্টিভিটিস আছে এবং কত রকম মজা করা হচ্ছে এই শীতকালে, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় ইকো পার্কে কত সংখ্যক লোকজন যায় এবং কিভাবে আপনারা ইকো পার্কে প্রবেশ করবেন, টিকিট মূল্য কত, ভেতরে খাবার অ্যালাউ করে কি না এবং কি কি অ্যাক্টিভিটিস আছে। এবং ভারতবর্ষের সবথেকে বড় পার্ক হচ্ছে ইকো পার্ক। এখানে সপ্তম আশ্চর্য, পৃথিবীর সপ্তম আশ্চর্য আপনারা দেখতে পাবেন। সত্যি ভীষণ ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আপনারা কি আপনার পরিবারের লোকজনদের খুব অল্প টাকায় ভালো জায়গা ঘোরাতে চান? তাহলে আপনাদের জন্য এই ভিডিও একদম পারফেক্ট ভিডিও। কলকাতার মধ্যে ইকো পার্কই একমাত্র জায়গা যেখানে আপনারা 30 থেকে 60 টাকার মধ্যে আপনারা এত সুন্দর জায়গা ঘুরে দেখতে পারবেন সারাদিন। এই ইকো পার্ক ওপেন হয় সকাল 10:30 থেকে এবং বন্ধ হয় সন্ধ্যে 7:30। তো একটা গোটা দিন আপনারা এত সুন্দর জায়গা কাটাতে পারেন খুবই অল্প টাকায়। এর মধ্যে অনেক রেস্টুরেন্টও আছে, এছাড়া আপনারা বাড়ি থেকে খাবারও আনতে পারেন। তো আর বিশেষ কোনো কথা বলবো না, এই সপ্তম আশ্চর্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং প্রায় 5 বছর পর ইকো পার্কে আসলাম। ইকো পার্কের এই সৌন্দর্য দেখে জাস্ট আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। তো প্রথমেই আমি চলে আসলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে নেমে, লোকাল ট্রেন থেকে নেমে আমি ধরবো মেট্রো। তো আপনারা চাইলে পার্ক সার্কাস এবং হাওড়া থেকেও বাস পেয়ে যাবেন ইকো পার্ক যাওয়ার। আমার যেহেতু সুবিধা হয় শিয়ালদা, তাই শিয়ালদা স্টেশনে নেবে এখান থেকে আমি মেট্রো ধরলাম। মেট্রো করে আমি যাব সেক্টর 5। ওখান সেক্টর 5 থেকে নেবে আবার আমাকে বাস করতে হবে। দেখুন, এই সেক্টর 5-এর জন্য আমি মেট্রো ধরবো। তো মেট্রোর টিকিট কেটে নিলাম। মেট্রোর টিকিট কেটে আমি সোজা নেমে গেলাম নিচে। প্ল্যাটফর্মে গিয়েই দেখলাম যে ট্রেন আমার জন্য অপেক্ষা করছে। তো সঙ্গে সঙ্গে উঠে গেলাম। উঠে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। তো সোজা একদম সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য, সল্ট লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সেক্টর 5। তো এই ইকো পার্কে 8 থেকে 80 সমস্ত মানুষ যেতে পারেন, ভীষণ ভালো লাগে। এবং এই ইকো পার্ক হচ্ছে মানে সব থেকে বড় পার্ক। এই ইকো পার্কে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে এবং আপনাদের বাড়ির বাচ্চাদের তো আরোই ভালো লাগবে। দেখুন, আমি চলে আসলাম সল্টলেক সেক্টর 5। তো সল্টলেক সেক্টর 5-এর নিচে নেমে এই দিকের যে রাস্তাটা, এদিকে আপনারা যাবেন না। তো আপনারা সোজা সেক্টর 5 থেকে নেমে এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে থাকবেন। সামনে পড়বে চারমাথার মোড়, ওখান থেকে আপনাদের বাস ধরতে হবে। তো আমিও হেঁটে হেঁটে সামনে 2 মিনিট হেঁটে গেলাম, গিয়ে সামনে পড়বে চারমাথার মোড়। তো ওয়েলকাম বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ ছুটির দিন, ভাবলাম আপনাদের একটু ইকো পার্ক ঘোরাই, আর তার সাথে আমারও ঘোরা হয়ে যায়। আজ থেকে বিগত 5-6 বছর আগে একবার ইকো পার্কে গিয়েছিলাম, তো এবার আবার যাচ্ছি। দেখা যাক যে এইবারে গিয়ে নতুন কী কী অ্যাক্টিভিটিস আমি আপনাদেরকে দেখাতে পারি এবং আমারও কেমন ভালো লাগে। তো আমি চলে এলাম চারমাথার মোড়ে। এবার আমি রাস্তা ক্রস করে ওই পারে গিয়ে ধরবো ইকো পার্কের জন্য বাস। তো আপনারা এরকম সল্টলেক সেক্টর 5 থেকে নেমে হেঁটে এসে রাস্তা ক্রস করে এই জায়গাটা আপনারা দাঁড়াবেন। এই জায়গাটায় বাস স্টপেজ, এখানে চলে আসবে, মানে চোখের পাতা পড়বে না, অনেক বাস চলে আসবে। তো এই হচ্ছে ইকো পার্ক যাওয়ার বাস চলে এলো। তো আমি উঠে পড়লাম। উঠে পড়ে আরামসে গান শুনতে শুনতে চললাম ইকো পার্ক। আমার বাড়ি থেকে ইকো পার্কের দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো, 1.5 থেকে 2 ঘন্টার মতো, তাই সময় লাগছে অনেক। তো যারা সল্টলেকের দিকে থাকেন তাদের কাছে ইকো পার্ক ভীষণ কাছে। তো আমি চলে এলাম 4 নম্বর গেটে। যেহেতু আমরা সপ্তম আশ্চর্য দেখব, তাই মানে সপ্তম আশ্চর্য দেখতে গেলে আপনাকে ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে, তাহলে আপনার পক্ষে বেটার। যেহেতু ইকো পার্ক অনেকটাই বড়, একদিনে পুরোটা ঘোরা প্রায় অসম্ভব, সেই কারণে 4 নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা সব কিছু দেখতে দেখতে 2 বা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসবেন। টিকিট কাউন্টারে চলে আসলাম, এখান থেকে টিকিট কাটবো। টিকিট নেবে 30 টাকা। তো টিকিট এখন নেবে 30 টাকা। এখান থেকে একটা টিকিট আমি কেটে নিলাম, এই হচ্ছে টিকিট 30 টাকার। তো এই টিকিট কাটার পর এবার আমি আস্তে আস্তে প্রবেশ করব। ভেতরে ঢুকে 7 ওয়ান্ডার্সের জন্য, মানে সপ্তম আশ্চর্য দেখার জন্য আবার একটা টিকিট কাটতে হবে, সেটারও মূল্য নেবে 30 টাকা। তো আমি ভেতরে প্রবেশ করে গেলাম। আচ্ছা, আপনারা যদি 7 ওয়ান্ডার্সের টিকিট কাটতে চান, এই হচ্ছে অ্যারো, এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার। যাই আগে টিকিটটা কেটে আসি, তারপরে এই পুরো জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একটা টিকিট। ওয়েলকাম টু ইকো পার্ক। আজকে ইকো পার্কে এসে জাস্ট মানে কি বলবো, চারিদিকে এত লোকজন দেখে এত ভালো লাগছে। ইকো পার্কে ঢুকতে গেলে টিকিট ফি হচ্ছে 30 টাকা,
আর ঢুকে আর একটা 7 ওয়ান্ডার্স, এই যে সপ্তম আশ্চর্য মানে 7খানা আশ্চর্য জিনিস দেখতে গেলে তার টিকিট হচ্ছে 30 টাকা। তো টোটাল তোমাদের লাগবে 60 টাকা। এছাড়া তোমরা 30 টাকা দিয়ে শুধু ইকো পার্কটাও ঘুরতে পারো, কিন্তু ইকো পার্কে আসলে সবাই সপ্তম আশ্চর্য তো দেখেই, তো তার জন্য তোমাদের টোটাল লাগবে 30-60 টাকা। তো আজকে আমি 60 টাকা দিয়ে টিকিট কেটে ফেলেছি, এই হচ্ছে টিকিট। তো আপনাদের বলে রাখি, টিকিট কাটার আগে একটা জিনিস জেনে রাখবেন যে সোমবার ইকো পার্ক বন্ধ এবং বাকি দিন 11টা থেকে রাত্রি 7:30 অবধি খোলা থাকে। তো ছুটির দিন, হলিডেজ প্রত্যেকটা দিন হচ্ছে খোলা, শুধুমাত্র সোমবার বন্ধ, আর বাকি দিন সকাল 11টা থেকে খুলে যায় রাত্রি 7:30 অবধি। তো চলুন এবার সপ্তম আশ্চর্য এক এক করে দেখে নিই। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিশরের পিরামিড। এই হচ্ছে সেই ইজিপ্টের পিরামিড, বড় বড় 3টে বড় আকারের পিরামিড এখানে রাখা আছে এবং এই পিরামিডের সামনে সবাই ফটো তুলছে এবং এই পিরামিডের ভেতরেও আপনারা ঢুকে দেখতে পারেন, প্রবেশ করে দেখতে পারেন, অনেক মমি রাখা আছে। তো এই মিশরের পিরামিড দেখার পর আমরা সোজা চলে যাব পেট্রা। এই সামনে একটা পোল পড়বে, দুদিকে ঝর্ণা। তো এই পোল টপকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে পেট্রা শহর, জর্ডানের পেট্রা শহর। তো চলুন পেট্রা শহর দেখা যায়। দূরে তাজমহল উঁকি মারছে, মানে সব দিক থেকে আর কি এই জায়গাটা পুরোপুরি জমে গেছে। তো অনেক দিন পর এসে বেশ সুন্দর লাগলো আমার। আজকে আমি আপনাদের সেরা জিনিস দেখাবো ইকো পার্কে। মাত্র 30 টাকা টিকিট কেটে আপনারা এত সুন্দর জায়গা ঘুরতে পারেন কলকাতার মধ্যে। আজকে হঠাৎ করে অফিসটাও ছুটি, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মনে হচ্ছিলো কোথায় যাই, তো চলে আসলাম ইকো পার্কে। প্রায় 5 বছর পর আজকে ইকো পার্কে আসলাম। এত সুন্দর পরিবেশ দেখে, মানে এত সুন্দর জায়গা দেখে সত্যি মানে মনটা ভালো হয়ে যাচ্ছে এবং ভালো লাগছে যে প্রায় অনেক দিন পর এখানে আসলাম। আর এত লোকজন আজকে, মানে আজকে কিন্তু শনিবার এবং রবিবার প্রচুর পরিমাণে লোকজন হয়। আর এখন শীতকালই কিন্তু একদম আসার জন্য আদর্শ একেবারে, কারণ আমার চারপাশে দেখতে পাচ্ছেন তাজমহল, এদিকে পিরামিড, এদিকে আরও অনেক কিছু সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে সপ্তম আশ্চর্যের এক এক করে আমরা দেখতে থাকি। তো প্রথমেই যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে পিরামিড। তো পিরামিড দেখা কমপ্লিট করার পর আপনারা সোজা চলে যাবেন জর্ডানের পেট্রা শহরে, ওটা হচ্ছে দ্বিতীয় সপ্তম আশ্চর্য। তো পিরামিডটা বেশ ভালো লাগছে, আর যেহেতু দূরে সূর্যাস্ত হচ্ছে তার ফলে ওই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। তো চলুন এবার আমরা এই পোলটা টপকে প্রথমে পেট্রা শহর দেখে নেব, তারপর তাজমহলের দিকে যাব। তো এই হচ্ছে পুরো বেলে পাথর দিয়ে তৈরি জর্ডানের পেট্রা শহর, পুরো বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই শহরটা বহুকাল পর্যন্ত লুকানো ছিল এবং এই শহরের অনেক স্থাপত্য, ভাস্কর্য এবং তখনকার দিনের সব কিছু কিন্তু এই পেট্রার মধ্যে তৈরি করা আছে, যেটা আপনারা ভেতরে ঢুকে দেখতে পাবেন। আর এই পেট্রার ঠিক উল্টো দিকেই পেট্রা স্টাইলেই কিন্তু করা হয়েছে ফুড কোর্ট, মানে জায়গায় ইকো পার্কের জায়গায় ফুড কোর্ট আছে। এখানে সবাই দূর দূরান্ত থেকে আসেন, খাবার নিয়ে আসেন, তারা বসে পিকনিকের মতো খাবার খান। যারা খাবার নিয়ে আসেন না তাদের জন্য কিন্তু এইরকম ফুড কোর্ট করা হয়েছে একদম পেট্রা স্টাইলে। এখান থেকে আপনারা চিপস, প্যাটিস, আরও নানা রকম জিনিস, ফাস্ট ফুড সব কিছু আপনারা পেয়ে যাবেন। এছাড়া বিরিয়ানি সেন্টার আছে, প্রচুর জায়গায় প্রচুর খাবার জিনিসপত্র আছে। তো দেখুন ম্যাক্সিমাম ইকো পার্কে ভিড় হয় কিন্তু বাচ্চাদের, অর্থাৎ স্কুল থেকে আগত এবং স্কুল কলেজ থেকে আসা বাচ্চারা। এছাড়া গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে আসে, সব কটা গার্জেন এক হয়ে তাদের বাচ্চাদের নিয়ে আসে, বিশেষ করে বাচ্চাদের দেখানোর জন্যই কিন্তু আসল হচ্ছে ইকো পার্ক। মানে এই শীতকালে শুধু চিড়িয়াখানার মানে পাশাপাশি বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, ইকো পার্ক এইসব জায়গাতে কিন্তু শিশুদের প্রচুর ভিড় হয়। তো চলুন এবার আমরা পেট্রা শহরের মধ্যে প্রবেশ করি। দেখবেন ভেতরে অনেক রকম তখনকার দিনের স্থাপত্য ভাস্কর্য কিন্তু তুলে ধরা আছে ওখানে রেপ্লিকা স্টাইলে, যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমারও বেশ ভালো লাগছে, মানে যেহেতু মানে আমি বড় হয়ে গেলেও মনটা তো পাচ্ছেই। আর আপনাদের বলেছি যে এই ইকো পার্কে 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষের ভীষণ ভালো লাগবে। তো সেই টানেই বারবার আসা আর আপনাদের দেখানো। অ্যাকচুয়ালি ইকো পার্কের ভিডিওটা আমি আগের বছর বানিয়েছিলাম, তো আগের বছর আপলোড করতে পারিনি, তাই এই বছর আপলোড করছি। তো যাই হোক, আপনারা এখানে দেখতে থাকুন ইকো পার্কের এত সুন্দর একটি ভিডিও। আপনারা দেখে অবশ্যই প্ল্যান করুন এবং প্ল্যান করে তাড়াতাড়ি চলে আসুন নিজের বাড়ির বাচ্চাদের নিয়ে এবং নিজের প্রিয়জনকে নিয়ে ইকো পার্কে এসে একটা দিন কাটিয়ে যান। আর যারা পশ্চিমবঙ্গের বাইরের স্টেট থেকে আসবেন তাদের জন্য কিন্তু অনেক রকম অপশান আছে। আপনারা প্রথমে হাওড়ায় বা শিয়ালদায় এসে সেখান থেকে বাসে বা মেট্রো করে চলে আসতে পারেন একদম সোজা ইকো পার্ক। তো আমাদের জর্ডানের পেট্রা শহর দেখা হয়ে গেছে, এবার আমরা সোজা চলে আসলাম ব্রাজিলের রিও ডি জেনেরিও। কর্কোভাডো পাহাড়ের ওপর রয়েছে ক্রাইস্ট দি রিডিমার। তো ব্রাজিলের এই স্থাপত্য কলা হচ্ছে 3 নম্বর
সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবী অশান্ত হয়ে গেছিল, তখন বিশ্বাস ফিরিয়ে আনতে এবং পৃথিবীকে শান্ত করতেই করা হয়েছিল এই স্ট্যাচু, দ্য ক্রাইস্ট অফ রিডিমার। তো সত্যি এক অসাধারণ বিরাট বড় একটা স্ট্যাচু। এটা ইকো পার্কের এক প্রান্তকে আলো করে আছে এবং এরপর আমরা আরও অনেক কিছু দেখব। চলুন একে একে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলি রয়েছে, আর সেই চিলিতে রয়েছে ইস্টার আইল্যান্ড, আর এদেরকে বলা হয় মোয়াই। এই দেখুন, এই যে মাথা বড় সাইজের যে মূর্তিগুলো করা হয়েছে, এগুলো হচ্ছে মোয়াই, এদেরকে নাম দেওয়া হয় মোয়াই। বুঝলেন আপনারা যে ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকলে তবেই আপনারা এই 7টা আশ্চর্য জিনিস একেবারে হাতের কাছে পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, এবং আমি ওই জন্য ভিডিওটা আপনাদের দেখালাম যে আমিও বাস থেকে 4 নম্বর গেটের সামনেই নামলাম। আপনারা ভুল করেও 1, 2, 3-এ নামবেন না, আপনারা 4 দিয়ে ঢুকুন, ঢুকে সপ্তম আশ্চর্যগুলো দেখে নিন। তারপর এবার আপনাদের ইচ্ছে হলে আপনারা এবার 3, 2, 1 যান। ভীষণ সুন্দর জায়গা ইকো পার্ক, অনেকটা সময় ধরে ঘুরুন। বাট সপ্তম আশ্চর্য প্রথমেই দেখতে হলে একদম ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে আসবেন। এবং দেখতে পাচ্ছেন আমার চারিপাশে এখানে প্রচুর সংখ্যক লোকজন আছে। এই সপ্তম আশ্চর্য দেখতে টিকিট লাগে 30 টাকা। তো চিলির মোয়াইদের দেখার পর এবার আমরা দেখব ভারতবর্ষের একমাত্র সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, সেটা হচ্ছে তাজমহল। তো তাজমহল দেখা আমাদের হচ্ছে 5 নম্বর সপ্তম আশ্চর্য। এর আগে আমরা 4টে সপ্তম আশ্চর্য অলরেডি দেখে নিয়েছি। তো তাজমহল হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য এই তাজমহল বানিয়েছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে। এই তাজমহল নির্মাণ হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, আর যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এটা বললাম ভারতবর্ষের আগ্রাতে অবস্থিত। আর সত্যি এইরকম মানে নিখুঁত, আমি বলবো যে পুরো ইকো পার্কের মধ্যে সব থেকে নিখুঁত যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে তাজমহল। আপনারা দেখে ধরতেই পারবেন না যে এটা ডুপ্লিকেট। একদম অরিজিনাল তাজমহলের আদলেই বানানো হয়েছে এবং লোকজন এতটাই আনন্দ করছে, এতটাই ফটো তুলছে, যেটা সত্যি দেখার মতো। এবং এই তাজমহল মানে বেঁচে থাকা অবস্থায় অবশ্যই আমি এখনও অবধি দেখিনি। দিল্লিতে আমি গেছি কোনোদিন, কিন্তু আগ্রায় গিয়ে তাজমহল দেখা হয়নি। তো তাজমহল অবশ্যই আমি, যেহেতু প্রথমেই কপিটা দেখে নিয়েছি, তাই অরিজিনালটা তো দেখতেই হবে। তো খুব শীঘ্রই আমি তাজমহলের অরিজিনাল ভিডিও আপনাদের সামনে আনবো। দেখুন কত সংখ্যক ভিড়, কত বাচ্চা কাচ্চারা, কত ফ্যামিলি এই তাজমহল দেখবে বলে এসেছে ইকো পার্কে। সত্যি, আর ইকো পার্কের সবথেকে প্রধান আকর্ষণই হচ্ছে তাজমহল। তো তাজমহল দেখার পর আমরা যাব চীনের প্রাচীর। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর সপ্তম আশ্চর্যের মধ্যে 6 নম্বর। এবার আমরা দেখব, 5টা দেখে ফেলেছি অলরেডি। এবার আমরা চীনের প্রাচীরের উপর উঠব। পাথর ও মাটি দিয়ে তৈরি এই দীর্ঘ প্রাচীরের উচ্চতা হচ্ছে 5 থেকে 8 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 8852 কিলোমিটার। এই চীনের প্রাচীর তৈরি করেছিলেন 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট সি হুয়াংতি। আর এই প্রাচীর মহাকাশ থেকে দেখতে পাওয়া যায় এবং পরপর 6টি ঘোড়া নিয়ে এখানে সৈনিকরা পাশাপাশি একসাথে যেতে পারেন, এতটাই চওড়া এই প্রাচীর। এই প্রাচীর মনুষ্য নির্মিত পৃথিবীর সবথেকে বৃহৎ স্থাপত্য। আর কি বলবো, এই প্রাচীরের সম্পর্কে তো এটা সত্যি সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এবং প্রধান আশ্চর্য, যেটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আমাদের এই ইকো পার্কে। একটা কথা মানতেই হবে, ইকো পার্কের প্রত্যেকটা ওয়ান্ডারার্স সত্যি কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এবং একদম ডিটো, যেটা আপনারা ধরতেই পারবেন না। তো চীনের প্রাচীর দেখা কমপ্লিট। এবার আমরা দেখব কলোসিয়াম, যেটা রোমের ইটালিতে অবস্থিত অ্যাম্পি থিয়েটার। এই রোমান শহরের ঠিক পূর্বে ইতালির কেন্দ্রে অবস্থিত এই উপবৃত্তাকার অ্যাম্পি থিয়েটার। এখানে প্রায় 50,000 থেকে 80,000 দর্শক ধরে এখানে গ্ল্যাডিটোরিয়াল প্রতিযোগিতা হয়। এছাড়া এখানে পশু শিকার, মৃত্যুদণ্ড, বিখ্যাত যুদ্ধের পুনঃপ্রণয়ন, রোমান পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নাটক এবং সংক্ষিপ্ত উপহাসও এখানে করা হয়। এছাড়া সমুদ্র যুদ্ধের প্রস্তুতি, যদিও পরবর্তীকালে এই জায়গাটি ভূমিকম্প এবং পাথর ডাকাতদের স্পলিয়া নেওয়ার ফলে যথেষ্ট পরিমাণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাও খুব সুন্দরভাবে এটা আজও রোমানের ইটালিতে অবস্থিত। তবে আমি একটা কথা বলবো, অরিজিনালের থেকে এখানে যেন বেশি ভালো লাগবে আপনাদের। অরিজিনালটাও আপনারা ভিডিওতে দেখবেন বা কোনোদিন যদি রোমানে গিয়ে দেখা সম্ভব হয় দেখবেন, সেটা ভেঙে চুরে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু এখানে যেন খুব সুন্দর লাগছে।
সত্যি এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিযোগিতাও হয়, মৃত্যুদণ্ডও দেওয়া হতো এই সব জায়গায়, এবং তার পাশাপাশি এখানে অনেক মানে তখন প্রতিযোগিতামূলক অনেক কিছু হতো। কিন্তু আমি যেটা বললাম যে অরিজিনালের থেকে যেন বেশি ভালো লাগছে ইকো পার্কের এই জায়গাটিতে। তো যাই হোক, আমাদের মোটামুটি টোটাল 7টা ওয়ান্ডারার্স দেখা প্রায় কমপ্লিট। আপনারা লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা পরিবার এবং সেই পরিবার থেকে আসা প্রত্যেকটা মানুষ, এখানে বাচ্চারাও হতে পারে, বড়রাও হতে পারে, কত আনন্দ করছে, কত মজা করছে। তাজমহলটাকে দেখে কেউ বলবে যে এটা ডুপ্লিকেটভাবে তৈরি করা? সত্যি অরিজিনালের মতোই লাগছে। আর এই হচ্ছে সেই মোয়াই, সেই বললাম সেই মোয়াই যেটা চিলিতে অবস্থিত। তো বন্ধুরা, আমি আপনাদের 7টা আশ্চর্যই খুব ভালো করে ঘুরিয়ে দেখালাম। এছাড়াও শুধু সপ্তম আশ্চর্য নয়, পশ্চিমবঙ্গের সমস্ত সুন্দর সুন্দর স্থাপত্য কলা এই ইকো পার্কের মধ্যে আপনারা দেখতে পাবেন। যেমন বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার তৈরি মন্দির আপনারা পাবেন, এছাড়া আপনারা ঘুম স্টেশন পাবেন, এছাড়া দার্জিলিংয়ের টয় ট্রেন পাবেন, এছাড়া শুধু পশ্চিমবঙ্গ নয়, কাশ্মীরের শিকারা রাইডও আপনারা এখানে করতে পারবেন। তো 7খানা সপ্তম আশ্চর্য ভালো করে দেখার পর আপনারা আস্তে আস্তে 3 নম্বর গেট এবং 2 নম্বর গেটের দিকে এগিয়ে যাবেন। দেখুন, এইটা হচ্ছে চিলড্রেন পার্ক। এখানে বাচ্চারা কত পরিমাণ খেলাধুলা করছে, কত আনন্দ করছে, কত মজা করছে। আমি প্রথমেই বলেছিলাম যে ইকো পার্ক স্পেশালি শুধুমাত্র মানে সবথেকে যেটা বেশি আনন্দ পাবে সেটা হচ্ছে বাচ্চারা। আর এই শীতকালে এই সময় স্কুলের ছুটি পড়লে, স্কুল কলেজের ছুটি পড়লে বাচ্চারা এখানে এসে অনেক খেলাধুলা করে, মজা করে। তাই আমি মানে রিকোয়েস্ট করব গার্জেনদের যে অবশ্যই একটিবার অন্তত ইকো পার্কে নিয়ে আসুন বাচ্চাদেরকে, এই সপ্তম আশ্চর্য দেখিয়ে যান এবং এখানে একটা গোটা দিন কাটিয়ে যান, আপনাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো, যদি আসার কথা বলি, যে শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে প্রচুর বাস আছে। এছাড়া আমার মতো আপনারা সল্টলেক সেক্টর 5 মানে শিয়ালদা থেকে মেট্রো ধরে সল্টলেক সেক্টর 5-এ এসে আপনারা মেট্রো থেকে নেবে বাসে করে বা অটো করে আসতে পারেন। এছাড়া বালি স্টেশন থেকে ডিরেক্ট ম্যাজিক গাড়ি চলে, সেই গাড়ি করে আপনারা আসতে পারেন যারা বালির দিক থেকে আসছেন। তো সব মিলিয়ে মোটামুটি খুব একটা বেশি অসুবিধা হবে না এখানে আসার, আর অনেকটা সময় কেটে যাবেন। চেষ্টা করবেন সকালবেলা 11টা-12টার মধ্যে চলে আসার, তাহলে অনেকটা সময় ঘুরতে পারবেন, কারণ শীতকালে তাড়াতাড়ি বিকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এইখান থেকে আপনারা সাইকেল বুক করতে পারেন, ভাড়া নেয় 200 থেকে 250 টাকা, ঘন্টা অনুযায়ী নির্ভর করছে। আপনারা আধ ঘন্টার জন্য বুক করলে সেটা 1 থেকে 150 টাকা নেবে, 200 থেকে 250 টাকা নেবে 2 ঘন্টার জন্য বুক করলে। তো আপনারা এরকম সাইকেল নিয়ে আরামসে পুরোটা ঘুরে দেখতে পারেন। দেখুন, বলতে বলতেই এসে যাচ্ছে আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেন। মানে টয় ট্রেন চড়তে গেলে আর আপনাকে দার্জিলিং যেতে হবে না, আপনাকে ইকো পার্কের মধ্যেই আপনারা দার্জিলিংয়ের টয় ট্রেনের স্বাদ পেয়ে যাবেন। সেই ট্রেন যেমন ট্রেনের লাইনে চলে, ন্যারো গেজ লাইনে, কিন্তু এই ট্রেন চলে একদম ওপেন রাস্তায়। তো খুবই ভালো লাগছে চারিদিকে এইগুলো দেখতে দেখতে। তবে ইকো পার্ক একদিনে পুরোটা দেখা সম্ভব নয়, তার কারণই হচ্ছে ইকো পার্কে এতই দেখার জিনিস আছে না। তো যেরকম আমারও দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সেই দুপুর থেকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যেটা বলছিলাম আপনাদের, যে বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার আদলে তৈরি যে মন্দির, সেই মন্দিরের সামনে এখন আমি এসে গেছি। দেখুন, পুরো একদম নিখুঁতভাবে করা হয়েছে যেরকম বাঁকুড়া বিষ্ণুপুরে মন্দির হয়। তো এখানে বাঁকুড়া বিষ্ণুপুরের আদলে অনেক মন্দির করা হয়েছে, যেগুলো দেখে আপনাদের ভালো লাগবে বেশ। যেরকম টেরাকোটার কাজ আপনারা বাঁকুড়া বিষ্ণুপুরে পাবেন, সেরকমই টেরাকোটার কাজ আপনারা এখানে দেখতে পাবেন। তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি লেকের দিকে, অর্থাৎ ইকো পার্কের মধ্যে একটা খুব সুন্দর লেক আছে, যেখানে কাপেলরা বসে প্রেম টেম করে এবং আরও সবাই বসে অনেক এনজয় করে, মজা করে। এবার সেই লেকটা আপনাদেরকে দেখাবো, চলুন। এবার আমি আপনাদেরকে সেই লেকের সামনে নিয়ে যাব, যে লেকের সামনে হাজার হাজার মানুষ বেশ অনেকক্ষণ ধরে বিকালবেলা গল্প আড্ডা মজা করছে, কিছু খাওয়া দাওয়া করতে করতে লেকের ধারে বসে বসে অনেকটা সময় কাটাচ্ছে। দেখুন, এই লেকের পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন শিকারা, মানে ডাল লেকের যে শিকারা রাইড, সেটাও আপনারা এখানেই করতে পারেন। দেখুন কত লোকজন এখানে বসে আছে, মানে ইকো পার্কে প্রত্যেক দিন মানে কি বলবো, হাজার হাজার লোকজন এখানে আসেন এবং এখানের সৌন্দর্য সত্যি জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। এই লেকের মধ্যে বোট রাইড আপনারা করতে পারেন। এই লেকের মধ্যে অনেক ভালো ভালো লঞ্চ এবং বোট চালানো হয়, যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, এখানে প্রায় একটা উৎসব মরশুম, ইকো পার্কে প্রত্যেক দিনই বিকালবেলার সময় কিন্তু উৎসব মরশুম এখানে আপনারা পেয়ে যাবেন। বাড়ি থেকে খাবার এনে এখানে বসে আরামসে খাওয়া দাওয়া করলেন, কিছুটা সময় কাটালেন। এছাড়া ভেতরে 3 থেকে 4টে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, এছাড়া অনেক ফাস্ট ফুড সেন্টার আছে, সেখান থেকে খাওয়া দাওয়া নিয়ে আপনারা এখানে বসে আরামসে গল্প মজা করতে পারেন। এছাড়া আপনাদের জন্য তো চা, তারপরে
সিঙ্গাড়া, কফি, ঝুড়ি ভাজা, সব কিছুই ঘটি গরম সব কিছুই এখানে ঘুরে বেড়াচ্ছে। তো আপনাদের খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে সেই বিখ্যাত বড় লেক। এখানে মাঝে মাঝে মানে খুব সুন্দর এখানে গান বাজনা চলছে এবং তার পাশাপাশি লোকজন অনেক সময় কাটাচ্ছে, বেশ ভালো লাগছে। আর স্কুল কলেজ শুধু নয়, অনেক পরিবার কিন্তু এসেছেন। আর যত বিকাল বাড়ে তত কিন্তু এখানে ভিড় আস্তে আস্তে বাড়ে। তো এই লেককে পুরো প্রদক্ষিণ করা আমার পক্ষে তো সম্ভব নয়। আপনারা চেষ্টা করে দেখবেন এই লেককে পুরো গোলভাবে রাউন্ড করে যদি আপনারা ঘুরতে পারেন তাহলে তো খুবই ভালো লাগবে। সত্যি ইকো পার্কের পুরো অংশ দেখা মানে আমার পক্ষে একদিনে সম্ভব নয়। আবার একদিন এসে বাকিটা আপনাদের সামনে তুলে ধরবো। মেন যে জিনিসগুলো সেটা আপনারা 4 নম্বর গেট দিয়ে ঢুকেই দেখতে পারবেন। এই হচ্ছে সেই বোট, যে বোটের কথা আমি একটু আগে বলছিলাম। এই বোটে ভাড়া করে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা এই লেকের মধ্যে আরামসে ভালো করে ঘুরতে পারেন। আর ঠিক এর পাশেই আছে শিকারা রাইড, মানে ডাল লেকের শিকারা রাইডের যে মজা, এই দেখুন মনে হচ্ছে যেন ডাল লেকেই আমরা আছি। ডাল লেকের শিকারাগুলো যেন লাইন দিয়ে সাজানো থাকে, সেরকম ইকো পার্কের মধ্যেও লাইন দিয়ে শিকারাগুলো এখানে আছে। এখানে এইগুলো আপনারা 2 জনে বা 3 জনে মিলে চড়তে পারেন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো সব মিলিয়ে মোটামুটি একটা জমজমাটি পরিবেশ। একদিনের জন্য আপনাকে রিফ্রেশ করতে ইকো পার্ক সবসময় আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, আপনাকে স্বাগত জানাচ্ছে। তো আর দেরি কিসের বন্ধুরা, তাড়াতাড়ি ঝটপট পরিবার পরিজন নিয়ে এবং বাচ্চাদের নিয়ে চলে আসুন এই ইকো পার্কে, ঘুরে যান, এই ইকো পার্কের সৌন্দর্য দেখে যান। তো প্রায় অনেকটা ঘুরতে ঘুরতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি, এবার খিদেও পেয়েছে, এবার কিছু খেয়ে দিয়েও নেব। নিয়ে মোটামুটি এখন প্রায় সন্ধে বাজে, যেহেতু শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এবার আমাকে বাড়িও যেতে হবে, কারণ এখান থেকে বাড়ি যেতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যেটা আপনাদের বললাম। তো আমি ঢুকেছিলাম 4 নম্বর গেট দিয়ে, হাঁটতে হাঁটতে চলে আসলাম 2 নম্বর গেট। তো 2 নম্বর গেট থেকে বেরিয়ে আপনার সাবওয়ে পেয়ে যাবেন রাস্তা ক্রস করে ওই পারে যাওয়ার জন্য, কারণ আমাকে রাস্তা ক্রস করে ওই পারেই যেতে হবে। ওই পার থেকে বাস ধরে আমি যাব শিয়ালদা স্টেশন। এবার আর যাওয়ার সময় মেট্রো ধরবো না, একেবারেই এখান থেকে বাসে করে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি যেতে পারি, অথবা কোনো ক্যাব বুক করে নিতে পারি। তো যাই হোক, ইকো পার্কের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপর আমি রাস্তা ক্রস করে এখান থেকে বাস ধরে সোজা চলে যাব শিয়ালদা স্টেশন। তারপর শিয়ালদা স্টেশন থেকে একটি ক্যাব বুক করে সোজা চলে আসলাম বাড়িতে। তো সবাই খুব ভালো থাকবেন, টাটা, গুড বাই।